তো হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথ। ওয়েলকাম টু নিউ ভিডিও অফ সোমনাথ স্যার ম্যাথ। দেখো, পিএসসি ক্লার্কশিপের 4টে সেশনের অর্থাৎ দুদিন দুটো করে শিফটের এক্সাম কিন্তু শেষ হয়ে গেছে। এখন নিশ্চয়ই বিভিন্ন ইউটিউব চ্যানেল তোমরা খুঁজে বেড়াচ্ছ যে কোথায় কাট অফ ঠিকঠাক করে দিচ্ছে জাদু মন্ত্রের সাহায্যে। কত পড়লে তুমি মেন্সের, কত করে থাকলে বা কত পেয়ে থাকলে তুমি মেন্সের জন্য প্রিপারেশন নিতে শুরু করবে। মনের মধ্যে অনেক কোশ্চেন, অনেক কনফিউশন। প্রথম কথা, পরীক্ষা হয়ে গেছে ভাই, চিল মারো। কেন চিল মারতে বলছি? কারণ যত তুমি এই মুহূর্তে যত এটা নিয়ে বেশি ভাববে, যেটা হয়ে গেছে হয়ে গেছে, যত তুমি এটা নিয়ে ভাববে কত হয়েছে, কে ফোন ইউটিউবের আর চ্যানেলে চ্যানেলে গিয়ে কাট অফের অ্যানালিসিস দেখছো, এখানেও এসছো হয়তো, এবং সেই সাথে গুগলে যে যে মেমোরাইজ কোশ্চেন গুলো দেখে ঠিক ভুল করে তুমি প্যানিক করছো, সেটা কিন্তু আগামী এক সপ্তাহের তোমার প্রিপারেশনে কিন্তু ইম্প্যাক্ট ফেলবে, এটুকু মাথায় রেখো। তো কাম ডাউন, প্রথম কথা কাম ডাউন। পরীক্ষা হয়েছে, দিয়েছে, একটা প্রিপারেশন নিয়ে গেছিলে, দিয়েছো, এক্সপেকটেশন কতটা ফুলফিল হয়েছে সেটা পরের ব্যাপার। প্রথম কথা, থাম্বনেল দেখি বুঝতে পারছো আমি কি নিয়ে ডিসকাস করতে চলেছি। আবার ডিসকাশন কি নিয়ে করব তার পাশেও দুটো আমি কোশ্চেন মার্কও রেখেছি। সুতরাং আমি আজকে যে কথাগুলো বলবো, যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হলো, বিভিন্ন রকম ভাবে আমরা কোশ্চেন লিকের একটা কথা শুনছিলাম, হয়েছে কিনা তাও এখনো ঠিকভাবে স্পষ্ট নয়, হতেও পারে, নাও হতে পারে। প্রথম কথা, কোশ্চেন লিক বা না লিকের বড় কথা প্রথমে আলোচনা করা যাক যে 4টে শিফটে আমাদের পরীক্ষা হয়েছে। ধরো, আমাদের মোট তো 4টে শিফটে পরীক্ষা হয়েছে। সেশন 1, সেশন 2, সেশন 3 এবং সেশন 4, 4টে সেশনে পরীক্ষা হয়েছে। ওভারঅল বিভিন্ন স্টুডেন্টদের থেকে যা খবর পাচ্ছি, আমি বেশিরভাগ রিলাই করি আমার পার্সোনাল স্টুডেন্টের ওপর। বাকি ফেসবুকে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, বিভিন্ন এডুকেশনাল গ্রুপের মতামতকে আমি অতটা প্রায়োরিটি দিচ্ছি না। আমার যে নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট আছে তাদেরই বিভিন্ন শিফটের যারা পরীক্ষা দিয়েছে তাদেরই অন অ্যান এভারেজ যে বক্তব্য, সেটা দেখে যেটুকু মাথায় আসছে যে ওভারঅল যে কোশ্চেন ছিল প্রত্যেকটা শিফটে 19-20 একই, এবং প্রত্যেকটা লেভেলই মডারেট লেভেল। অর্থাৎ দিস টাইম পিএসসি ওয়াজ সো আনপ্রেডিক্টেবল। অনেকে বলছে ক্লার্কশিপের কোশ্চেন নাকি মিসলেনিয়াসের সাথে বদল হয়ে গেছে। আচ্ছা, সেটা বোঝা গেল, কিন্তু এই যে প্রত্যেকটা শিফটে যেহেতু মডারেট এসছে, তুলনা করলে দেখা যায় যে শিফট 2 যাদের ছিল 16 তারিখের, অনেকে বলছে সহজ হয়েছে। আজকে শিফট 2টা আচ্ছা সেশন 4 অর্থাৎ সেটা একটু কঠিন হয়েছে। এটা মোটামুটি সেম লেভেলের এসছে। তো মানে অ্যাডজাস্ট করে দেখলে কোথাও কেউ এগিয়ে, কেউ এক পিছিয়ে আর কি। তাহলে এখন বক্তব্য, তাহলে তো নর্মালাইজেশনের দরকার নেই, তাই না? তাহলে কি নর্মালাইজেশন লাগবে? নর্মালাইজেশন তো এমনি পিএসসি করছে না, তাহলে নর্মালাইজেশন এর কথা উঠছে। নর্মালাইজেশন নিয়ে করা কি, বা স্টুডেন্টরা কি নর্মালাইজেশন নিয়ে আন্দোলন করবে, বা তাদের কি দাবিতে এটা রাখবে, এটাও একটা প্রশ্ন। নর্মালাইজেশন করাটাই কি, এই যে একটা 4টে শিফটে পরীক্ষা হলো, 4টে সেশনে পরীক্ষা হলো, 4 শিফটের বিকল্প কি নর্মালাইজেশন করতে পারবে? মানে 4 শিফটকে কি জাস্টিফাই আদেও নর্মালাইজেশন দিয়ে করা যাবে? এই একটা বিগ কোশ্চেন। কোনোভাবে কি সিঙ্গেল শিফটে করা যাবে না? সিঙ্গেল শিফট যদি হতো, ধরো আমি এখন কথা বলছি যে পরীক্ষাটা 4টে শিফটে হলে এখন নর্মালাইজেশন নেই, অনেকের বিভিন্ন মতামত থাকতে পারে, যা কোশ্চেনের লেভেল হয়েছে পরীক্ষা দিয়ে অনেকের মন খারাপ, এইসব নিয়ে কথাও বলছে না। গতবার কথা উঠেছিল, এবারে কোনো কিছু নিয়ে কথা উঠছে না। তাহলে কি নর্মালাইজেশনের দরকার নেই? আবার নর্মালাইজেশন যদি পিএসসি আগামী দিনে করে, তাহলে এই 4টে শিফটে পরীক্ষা নিয়ে নর্মালাইজেশন করে কি সেটা জাস্টিফাই করা যায়? এটা একটা প্রশ্ন। আর সিঙ্গেল শিফটে পরীক্ষা নেওয়া আর 4টে শিফটে করে নর্মালাইজেশন করা কি সমতুল্য? নাকি দুর্নীতি রুখতে সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট, কোনটা করা দরকার? দেখো, প্রথম কথা, রাজ্য সরকারের বিভিন্ন সেগমেন্টে বা বিভিন্ন বিভাগে প্রচুর শূন্যপদ পড়ে রয়েছে। পিএসসি কে ডেপুটেশন দিতে যাওয়া হলে পিএসসি নিজেও স্বীকার করেছে, যখন ডাব্লিউবিপিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটির তরফ থেকে বিভিন্ন ভাবে গেছে স্টুডেন্টরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, তারা এক কথাই স্বীকার করেছে যে আমাদের কর্মী সংখ্যা কম আছে। তো স্বীকার করেছে নির্লজ্জের মতো। এবার কথা হচ্ছে, তারাই কর্মী নিচ্ছে না, আবার বলছে কর্মীর সংকট আছে। তাহলে প্রথম কথা, যেটুকু পাওয়া গেছে সেটুকুতে আমরা সন্তুষ্ট না হতে পারি, কিছুটা সময়ের জন্য অন্তত খুশি হতে পারি যে অ্যাটলিস্ট খাটছে, খেটে প্রশ্ন করেছে। খেটে প্রশ্ন করেছে এই বলতে কি, যে কোনো র্যান্ডম কোনো বই থেকে তুলে দেয়নি, এরকম দেখা গেছে কোনো একটা বই থেকে টুকে দিয়েছে কোশ্চেন, কোনো একটা ওয়েবসাইট থেকে ঝেপে দিয়েছে কোশ্চেন। এখানে যেহেতু প্রত্যেকটা শিফটে মোটামুটি একই ধরনের কোশ্চেন রাখার চেষ্টা করা হয়েছে,
এবং লেভেলও অলমোস্ট ইকুয়াল, ঠিক আছে, সব ইকুয়াল, প্রায় ইকুয়াল লেভেলের কোশ্চেন দিয়েছে। তাহলে এই যে ইকুয়াল লেভেলের প্রশ্ন দিয়েছে, এখানে কিন্তু নর্মালাইজেশনের দাবিটা অনেকটা চেপে দিয়েছে পিএসসি, খুব সুন্দরভাবে বোঝা গেল। কিন্তু কখনোই চারটে ইকুয়াল লেভেলের, সেটা ইকুয়াল কে বলছে? আমরা স্টুডেন্টরা বলছি। স্টুডেন্ট কত রকম ক্যাটাগরিতে আছে? যারা প্রথমবার এক্সাম ফেস করছে, যারা প্রথমবার ফার্স্ট টাইম এক্সাম দিতে যাচ্ছে, যারা আছে যারা এক্সপিরিয়েন্স পরীক্ষা দিয়েছে এবং ভালো প্রিপেয়ার, ওয়েল প্রিপেয়ার্ড আছে, এক্সপিরিয়েন্স ল্যাক অফ প্র্যাকটিস এরকম আছে, ফার্স্ট টাইম নো প্র্যাকটিস এরকম আছে। তাহলে এই মিক্স একটা গ্রুপের স্টুডেন্ট আমরা দেখতে পাই। তাদের বিভিন্ন রকমের বিভিন্ন প্রক্রিয়া, কারোর কাছে ম্যাথ কঠিন লাগছে, কারোর কাছে ম্যাথ ইজি লাগছে, কারোর কাছে ইংলিশ নাকি এসএসসি লেভেল, ডাব্লিউবিসিএস এর মতো জিএস আসছে, এসএসসির মতো কারেন্ট অ্যাফেয়ার্স আছে, বিভিন্ন রকম ভাবে মিক্স প্রতিক্রিয়া। আমি সেই প্রতিক্রিয়াগুলোকে যদি সাইডে সরিয়েও নিই, তাহলে লেভেল বাকিরা ওভারঅল মিশ্রণে যে লেভেলগুলো সব ইকুয়াল এসছে। এবারে কেউই কোশ্চেন দেখতে পাইনি পুরোটা, হ্যাঁ কি না? কারণ দেখো, শিফট ওয়ানের যে কোশ্চেন সে দিয়ে বললো লেভেল মডারেট, ঠিকঠাক স্ট্যান্ডার্ড ছিল, সে কিন্তু দ্বিতীয় শিফটের কোশ্চেনটা পুরোটা দেখতে পাচ্ছে না, বাকি তিনটে শিফটটা দেখতে পাচ্ছে না, সে সেটাকে বলছে। অন্য একজন দ্বিতীয় শিফটের কথা বলেছে, অন্য থার্ড জন 3 নম্বর শিফটের কথা বলেছে এবং চতুর্থ জন 4 শিফটের কথা বলেছে। তাহলে তুমি কিভাবে তাদের কোয়ালিটিকে জাস্টিফাই করবে, তার প্রিপারেশনকে জাস্টিফাই করবে? কেউ একজন খারাপ প্রিপারেশন নিয়ে মডারেট বলছে, বা খারাপ প্রিপারেশন বলতে উইদাউট প্র্যাকটিসে বলছে, কেউ এক্সপিরিয়েন্স ছেলে বলছে মডারেট। একজন এক্সপিরিয়েন্স বা ওয়েল প্রিপেয়ার্ড স্টুডেন্ট বা অ্যাসপিরেন্ট যখন বলছে এটাকে মডারেট, মানে বাকি আদার ক্যাটাগরির জন্য এটা প্রচন্ড কঠিন হতে চলেছে। আবার যখন একটা ফার্স্ট টাইম যারা পরীক্ষা দিচ্ছে, প্রথমবার মানে মোটামুটি একটা প্র্যাকটিসে, তাদের কাছে যদি মডারেট লাগে, তাহলে সেটা এক্সপিরিয়েন্স লোকেদের কাছে লাগবে, স্বাভাবিকভাবে সহজ লাগবে, ইজি টু মডারেট হয়ে যাবে। তাহলে যতক্ষণ না আমরা কোশ্চেনটা পুরোটা পাচ্ছি, কোশ্চেন যতক্ষণ না ওয়েবসাইটে আপলোড হচ্ছে, ততক্ষণ অব্দি আমরা ইনিশিয়ালি বলতে পারবো না যে লেভেল আদেও এক কিনা। দেখো, পরীক্ষা দিয়ে এসে একটা আমরা ভাবলি ভালো করে এত পেয়ে যাবো, অ্যান্সার কি দিলে সেগুলো কমতে থাকে, অর্থাৎ হাওয়া কমতে থাকে। প্রথমে হাওয়া বেশিই থাকে, আমি কাউকে অপমান করছি না, ইটস এ ফ্যাক্ট। যারা অনেকবার পরীক্ষা দিচ্ছ, প্রিপারেশনের মধ্যে আছো, তারা এই ফেজটা বুঝতে পারবে। লেভেল আদৌ এক কিনা সেটা একটা বড় কোশ্চেন, হলে তো অবশ্যই ভালো। আমি ধরে নিচ্ছি লেভেল 1, তারপরেও লেভেল 1 হলেও নর্মালাইজেশন কিন্তু প্রয়োজন, যেহেতু আমরা সিঙ্গেল শিফটে করাতে পারছি না। কিন্তু প্রথম কথা যে কখনোই সিঙ্গেল শিফট আর 4টে শিফটে এক্সাম করিয়ে নর্মালাইজেশন করানো একই জিনিস না। কারণ আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাবে আমি দুটো নিয়ে এসেছি, দেখতে পাচ্ছি ইউপিএসসি বিহার, এই 3-4 দিনের আগের ঘটনা। স্টুডেন্টরা রাস্তায় নেমে পড়েছে, প্রচন্ড ভাবে আন্দোলন করেছে, ওয়ান শিফটে একটা সিঙ্গেল শিফটে এক্সাম নেয়ার। তাহলে ডাব্লিউবিপিএসসি কেন নিতে পারবে না? ইউপিপিএসসি তে কিন্তু অনেক ক্যান্ডিডেট বেশি, এখানে 7 লাখ ফর্ম ফিল আপ করেছিল আমাদের। শোনা যাচ্ছে এক্সামের সেন্টারগুলিতে 50%-এরও কম অ্যাটেন্ডেন্স। তাহলে 50%-এর কম অ্যাটেন্ডেন্স মানে 3.5 লাখ ম্যানেজমেন্ট করা উচিত ছিল। এবারে যদি ভেবেই নাই 7 লাখ, তাহলে প্রাইমারিকে কি করে করা যায়? দেখো, সদিচ্ছার তো একটা ব্যাপার থাকতে হবে। তো আগামী দিনে আমার মনে হয়, ব্যক্তিগত মনে করি, যে সিঙ্গেল শিফটে বা একটা শিফটের পরীক্ষার জন্য প্রথম দাবি চলা উচিত সিঙ্গেল শিফট। প্রথম কথা, সিঙ্গেল শিফট হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে? ওরা কিন্তু নর্মালাইজেশন চাইছে না, ওয়ান শিফট, ঠিক আছে, এবং নো নর্মালাইজেশন। সেরকমই আমাদেরকেও কিন্তু রাস্তায় নেমে হোক বা যেভাবেই হোক, মেল ক্যাম্পেন, ওয়েস্ট বেঙ্গলের আমাদের অ্যাসপিরেন্টদের একটু সমস্যা আছে, আমরা রাস্তায় নামি না। এই পরীক্ষার পিএসসি বিভিন্ন দুর্নীতিতে অনেকবার আন্দোলন হয়েছে, অনেক স্টুডেন্ট সঙ্গে কম আছে। ডাব্লিউবিপিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটি প্রচুর ভাবে খেটেছে, সেটা সেপারেট পার্ট। কিন্তু সিঙ্গেল শিফট কিন্তু সবচেয়ে প্রথম ইম্পর্টেন্ট। এর আগের বারেও ক্লার্কশিপ 2টো শিফট হয়েছিল, বিভিন্ন রকম ভাবে কোশ্চেন এসেছিল। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সিঙ্গেল শিফট হচ্ছে দরকার। নর্মালাইজেশন যদি করা যায় আলাদা, খুবই ভালো ব্যাপার, কিন্তু নর্মালাইজেশনটা দিয়েও আলটিমেটলি কিন্তু তুমি জাস্টিফাই করতে পারবে না
যে একদম আমার সব সঠিক সুবিচার হয়ে গেছে, কারণ কত পার্সেন্ট লোক বা কি ধরনের ক্যাটাগরির লোক সেদিন পরীক্ষা দিতে যাচ্ছে সেটা কিন্তু নর্মালাইজেশনে ইউজ হয়, যে কত পার্সেন্ট অ্যাভারেজ মার্কস পাচ্ছে, তার থেকে বেশি পাচ্ছে, এই ধরনের অনুযায়ী ডিফিকাল্টি লেভেল তো আর কোনোভাবে মানে চার্জ করা যায় না ওইভাবে, ঠিক আছে? তাহলে ডিফিকাল্টি লেভেল নির্ভর করে একটা স্টুডেন্ট সে কিরকম করে খাটছে তার অনুযায়ী। এবার সেখানে অ্যাভারেজ করে পুরোটাই হয়। এবার মনে করছি 16 তারিখ যারা গেছে প্রত্যেকেই প্রো, 17 তারিখ যারা গেছে প্রত্যেকেই তো নর্মালাইজেশন করে আমরা অনেক কাছাকাছি পৌঁছাতে পারি, অনেক কাছাকাছি পৌঁছাতে পারি একটা স্বচ্ছতার বা একটা ট্রান্সপারেন্সির। কিন্তু তারপরেও একটা কিন্তু থেকে যায়। সেন্ট্রাল এক্সামে দেখি আমরা নর্মালাইজেশন আছে হিউজ, একটা পরীক্ষার্থী অনেক স্টুডেন্ট থাকে, নর্মালাইজেশন করে করা হয়, ঠিক আছে? এবং এখানেও করা গেলে তো খুবই ভালো ব্যাপার, আবারও বলছি করা গেলে খুবই ব্যাপার। সবচেয়ে ভালো হয় যদি সিঙ্গেল শিফটে করানো যায়, সবচেয়ে বেটার হয় সিঙ্গেল শিফটে করানো যায়, ঠিক আছে? গতবারে যেমন এসএসসির কথা বললে, এসএসসিতে গতবারে মেন্সে কিন্তু 2023-এর মেন্সে একটা শিফটে কিন্তু পরীক্ষা হয়েছিল, ওকে, সিঙ্গেল শিফটে পরীক্ষা হয়েছিল। তো সুতরাং আমাদের ভ্যাকেন্সি বেশি থাকলে অবশ্যই, এবারে কত ভ্যাকেন্সি আছে? এবারে ভ্যাকেন্সি প্রায় 7,500-এর উপর আছে। যখন ডেপুটেশন দিতে গেছে স্টুডেন্টরা তখন জানিয়েছিল যে 7,500 আপ আছে। গতবারে কত ছিল? 7,200 কাছাকাছি এরকম কিছু একটা ছিল, 7,270 বা 277 এরকমের কাছাকাছি ছিল। এবারে তাহলে আমি ব্যাপারটা বোঝাতে পারলাম। দেখো, যতই লেভেল ইকুয়াল থাকুক, আদেও লেভেল ইকুয়াল আছে কিনা কোশ্চেন ওয়েবসাইটে আপলোড না হলে কিন্তু বোঝা সম্ভব না। যদি লেভেল একই থেকেও থাকে তারপরেও নর্মালাইজেশনের প্রয়োজন ছিল, যেটা এখানে করা গেল না। তাহলে নর্মালাইজেশন করতে গেলে তো খুব ভালো হতো, কিন্তু যদি না করা যায় পরের বার থেকে অন্তত সিঙ্গেল শিফটে পরীক্ষা নেওয়ার জন্য দাবিটা থাকা উচিত, ওকে? তাহলে ওই যে একটা কোশ্চেন বাইরে লিক হচ্ছে বা আমি প্যাটার্নও কেউ জানতে পারবে না যে কি কি ধরনের কোশ্চেন করছে। এই সিরিজের একটা কোশ্চেন আসছে রে, এক্সাম হল থেকে বেরিয়ে বলছে, কেউ সিরিজটা দেখে নিল, কেউ বলে দিল টাইম এন্ড। আর কেন কেন মানে এটা ইলিগাল নয়, কারণ একজন কোনো 7 লাখ ছেলের পরীক্ষা দিচ্ছে, যদি অ্যাটেন্ডেন্স 4 লাখও হয় তাহলে তার বন্ধুকে বলতেই পারে যে এখান থেকে এসছে, বলবে না? যদি কোনো একজন টিচার অ্যানালিসিস করছে ইউটিউবে, সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে একজন স্টুডেন্টেরও বলা উচিত নয় অন্য একটা বন্ধুকে যে এখান থেকে আসে, সেটা আটকানো যাবে? সম্ভব না। তো যারা যারা বলছে যে অ্যানালিসিস করে দিচ্ছে, ভুল করেছে, এটা একদমই ভুল। তারা তাদের ভিউ এর জন্যই হোক বা যে জন্য করুক, কিন্তু লজিক্যালি একদমই ভুল নয়। কারণ এটা পিএসসির প্রথম কথা ভাবা উচিত বা কোনো একটা গাইডলাইন দেওয়া উচিত ছিল, যেটা এসএসসি করে থাকে। সুতরাং সবচেয়ে ভালো সিঙ্গেল শিফট। তাহলে ওই কোন প্যাটার্ন থেকে কোনটা আসছে, হ্যাঁ, ডেজ এন্ড ডেজ থেকে আসছে কিনা, গ্রামারের কোন ফরম্যাট অ্যাফার্মেটিভ আসছে, সাবজেক্টিভ ক্লজ অ্যাডভার্ব ক্লজ কোন জায়গা থেকে কোশ্চেন দিচ্ছে, অ্যাক্টিভ ভয়েস বেশি দিচ্ছে নাকি প্যাসিভ ভয়েস বেশি দিচ্ছে। যেহেতু পিএসসি এই 4টে শিফটে মোটামুটি একটা সিমিলার রোল প্লে করে, তাহলে অনেকটাই কমন হয়ে যায়। যেমন রিলেটিভ স্পিডের অঙ্ক মোটামুটি প্রত্যেকটা শিফটই এসছে, ম্যাথের কথা যদি বলি আমি, তাহলে সেটা তো আটকানো সম্ভব না। না, তুমি ইউটিউবে আটকে কি করবে? বাকি এক্সাম হল থেকে বেরিয়ে যদি পরের শিফটের স্টুডেন্টকে বলে, সেখানে তুমি কোথায় তাকে আটকাতে পারবে, তাই না? তো একদম এগুলো ইরেলেভেন্ট কথাবার্তা, যেগুলো করা উচিত নয়, ওকে? আর কোশ্চেনের যে ব্যাপারটা, কোশ্চেন একটা দেখা গেছে কালকে যে ছড়িয়েছে, কতটা সত্য জানি না, ইউটিউবে কিছুদিন বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে কোশ্চেন বিক্রি হয়েছে। সেটা সেটা আমরা অবশ্যই, আমাদের উচিত সেই সব নিয়ে পুলিশকে জানানো, বা যদি আমাদের চোখে ধরা পড়ে ইমিডিয়েটলি পিএসসি কেও মেল করে জানিয়ে দেয়। এবার ঘটনাটা হচ্ছে, যেহেতু পরীক্ষাটাতে মেন্স আছে, মনে রাখবে টাকা দিয়ে দুর্নীতি করে অবজেক্টিভ পাস করা সহজ হলো, ডেসক্রিপটিভ কিন্তু রোল প্লে করে। গতবারে ডেসক্রিপটিভ নিয়েও অনেক কোশ্চেন উঠছিল, কেউ ইংলিশে 50-50 পেয়েছে, সেটা অ্যাসাইড রাখছি, হোপ যে সুদিন আসবে, আশাতেই তো আমরা বাঁচি। তাহলে মেন্স যেখানে একটা রোল প্লে করে, যেখানে মেন্স হচ্ছে ডেসক্রিপটিভ, যেখানে আবার মেন্সটা হচ্ছে ডেসক্রিপটিভ, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু ওই কোশ্চেন লিক নিয়ে মাথা নষ্ট করে আমাদের প্রিপারেশনকে থামিয়ে দিলে চলবে না। লিক হয়েছে প্রিলিমসে হবে, কিন্তু ডেসক্রিপটিভের রোলটা তো প্লে করতে হবে। হ্যাঁ, এবারে যদি সে প্রিলিমসে একটা হিউজ মার্কস তুলে দেয়, যেহেতু প্রিলিমসের মার্কসটা মেন্সে অ্যাড হচ্ছে, সেখানে একটা বেনিফিশিয়াল অ্যাডভান্টেজ পেতে পারে। কিন্তু যে দুর্নীতি করছে, তার মনে হয় ডেসক্রিপটিভে সেই কোয়ালিটিফুল ছেলেটা ডেসক্রিপটিভে যে দুর্নীতি করতে পারে, দুর্নীতি খাতা কি করে করবে বা কোশ্চেন কিভাবে পাবে, তাই না? আর কোশ্চেন যদি কে পেয়েও যায়, ওই 1 ঘন্টার মধ্যে দিয়ে সবকিছু কভার করা, সেটাও একটা চাপের। আর ডিসক্রিপটিভে তো কি হবে এখনো জানা নেই। যদি কোশ্চেন লিক হয়ে যায়, তার থেকে তো খারাপ ব্যাপার হতে পারে না। আমরা চাইবো এরকমটা যাতে না হয়। এবং আমার মনে হয় না যে এবার লিক করেছে বলে, ব্যক্তিগতভাবে মনে করছে অনেকে হয়তো আমাকে গালিগালাজ দিতে পারে। যে একটা কোশ্চেন লিক হয়েছিল, আমি কারো পক্ষে বলছি না, আবারও বলছি, কারণ ফুডেসার মতো যে জালিয়াতি আমরা দেখেছিলাম সেটা হয়নি, এটা বলা যাচ্ছে, ওকে? সেটা দেখতেও পাওয়া যাচ্ছে। এবং মালদাতে অনেক 6 জনকে অ্যারেস্টও করা হয়েছে, যারা মোবাইল নিয়ে, অর্থাৎ কড়া তদন্ত, মানে কড়াকড়ি ভাবে এক্সাম হলে ঢোকা আগে ভালো করে স্ক্যানও করা হয়েছে।
এক্সামের হলে কেউ ভুল কর্তৃপক্ষের ভুলে কেউ ঢুকে গিয়ে থাকলেও তাদেরকে অ্যারেস্টও করা হয়েছে, মানে কড়াকড়ি নজরদারি কড়াকড়ি হয়েছে। মানে মুড়ি মুড়কির মতো কোশ্চেন হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড হয়নি, বেলাইনি ফুডোসের মতো, এটা কিন্তু শিওর। ব্যাস, এটা গেল আমাদের পুরো নর্মালাইজেশন বা কি হয়েছে সেটার পুরো ঘটনাটা। এবার আসছে কাট অফের প্রসঙ্গ। দেখো, কাট অফ, আমি জ্যোতিষী নয়, আমি জানিও না কেমন দিয়েছে, আর আমি কাজ পর্যন্ত কোনোদিন কাট অফ অ্যানালাইসিস করিনি, আজকেও সেভাবে করছি না। জাস্ট অন ডিমান্ড অফ সাম স্টুডেন্টস মাইন্ড আমি একটা ছোট্ট করে দেখাতে চাই কি ঘটেছিল। 2019-এ 7,200 মতো ছিল, ঠিক আছে। এখানে কাট অফ কত ছিল? ইউআর বা আনরিজার্ভ ক্যাটাগরিতে ছিল হচ্ছে 65, ওবিসি এ 43, ওবিসি বি 56, এসসি 48.67, এসটি হচ্ছে 29.67, এটা ছিল। এবারে 2024-এ কি হয়েছে? 2024-এ 7 লাখের মতো ক্যান্ডিডেট, কিন্তু 7 লাখের কাছাকাছি ক্যান্ডিডেট কিন্তু এক্সাম ফর্ম ফিল করেছিল। কাট অফ নির্ভর করে কিসের ওপর? কি ধরনের কোয়ালিটি স্টুডেন্ট পরীক্ষা দিল, প্রেজেন্ট কতজন ছিল এক্সামের হলে, যারা প্রেজেন্ট ছিল তাদের কোয়ালিটি কিরকম, অনেক কিছুর উপরই তো নির্ভর করে। প্রেজেন্ট যেটুকু খবর পাচ্ছি, আগেও বললাম, লেস দেন 50%। আমি যদি 50% তো ধরে নিই, 50%টা অনেক বেশি হয়ে যাচ্ছে, 40 থেকে 50%-এর মধ্যে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স, তাহলেও 3.5 লাখ আমাদের 3.5 লাখ আমাদের কি ছিল? প্রেজেন্ট ছিল। এবার আমাদেরকে গতবারে কতজন মেন্স দিতে পেরেছিল? গতবারে কিন্তু 60,000 জনকে ডেকেছিল, অর্থাৎ 10 টাইমস ডাকে। তাহলে 7,000 থেকে একটু বেশি, সম্ভবত 60-66,000 এরকম ডেকেছিল। তাহলে এখানেও যদি সেরকম ফলো করে, যদি আমরা ধরে নিই 7,500 যদি ভ্যাকেন্সি থাকে, যদিও অফিসিয়ালি কিছু বলেনি, তাহলে 75,000 কাছাকাছি ডাক পাবে মেন্সের জন্য। ওকে, 75,000-এর কাছাকাছি ডাক পাবে মেন্সের জন্য, ঠিক আছে। এটা কিন্তু ডাক পায়। তাহলে এই মেন্সের পরেও কিন্তু মেন্সে দুটো ল্যাঙ্গুয়েজ পেপার 1, ল্যাঙ্গুয়েজ পেপার 2 এটার মধ্যে থাকবে, এবং তারপরে 70 থেকে 75,000 যদি ডাক পাই, তারপরে আবার কিন্তু কম্পিউটার বেস, কম্পিউটার একটা টাইপিং টেস্ট আছে, টাইপিং টেস্ট। এখানেও বেশ কিছু ক্যান্ডিডেট 10% থেকে 20% বাতিল হয়ে যায়। ওকে, টাইপিং টেস্টও আছে। তারপরে প্যানেল প্রস্তুত করা, এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এখানের নাম্বার, প্রিলিমসের নাম্বার প্লাস মেন্সের নাম্বার, এই দুটো কিন্তু যুক্ত হয়। কিন্তু প্রিলিমসের নাম্বারটা আর মেন্সের নাম্বারটা যুক্ত হয়ে কিন্তু ফাইনাল সিলেকশন হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই যে 3.5 লাখের মধ্যে 3.5 লাখের মধ্যে 75,000 যদি ডাক হয়, ওকে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার মানে কিরকম কাট অফ হতে চলেছে, এটাই তো প্রশ্ন। দেখো, কাট অফ অ্যানালিসিস করা এত সহজ জিনিস নাই। কেউ একটা প্রেডিকশন দেয়, কারো প্রেডিকশন লেগে যায়, হ্যাঁ, সেটা আলাদা বিষয়। কিন্তু প্রেডিক্ট করা কি আদৌ যায়? আদেও কি প্রেডিক্ট করা পসিবল যে কিরকম করে কত হতে চলেছে? আমি যদি দেখি যে এখানে প্রায় যদি মানে 35 লাখের 2%-এর কাছাকাছি আসছে আমাদের ক্যান্ডিডেট, 35 লাখ বলছি, সরি, 3.5 লাখ। তাহলে আমার 3.5 লাখ ক্যান্ডিডেট, ঠিক আছে, তার 20%, 3.5 লাখ যদি হয়, তার 20%-এর কাছাকাছি হচ্ছে আমাদের 70,000। তাহলে 20% কি আদেও যতজন ক্যান্ডিডেট পরীক্ষায় দিতে গেছিল তারা কি আদেও ঠিকঠাক পরীক্ষা দিয়ে এসছে, বা সবাই কি ভালো স্টুডেন্ট? যেহেতু অ্যাটেন্ডেন্স কম, মনে রাখবে, যত অ্যাটেন্ডেন্স কম হবে তত জানবে সিরিয়াস অ্যাসপিরেন্টের সংখ্যা কিন্তু বেশি হবে। তাহলে এখানে যদি 3.5 লাখের থেকে কম স্টুডেন্ট পরীক্ষাতে বসে থাকে, তাহলে ধরে নিতে হবে যে যারা যারা খুব সিরিয়াস অ্যাসপিরেন্ট তারাই পরীক্ষা দিতে গেছে, সেক্ষেত্রে কিন্তু তারা একটা স্ট্যান্ডার্ড পরীক্ষা দিয়েছে। এবং সেই একই লজিক কিন্তু আগের বারেও ফলো হয়েছে। 2019-এও এমন তো নয় যে সেখানে 100% বা 80% অ্যাটেন্ডেন্স, সেখানেও কম ছিল, কিন্তু কোভিড, তারপরে বর্তমান দিনে পশ্চিমবঙ্গের বেকারত্বের অবস্থা খুবই খারাপ, কম্পিটিটিভ ইনস্টিটিউশন গুলোর যথারীতি ঢুকছে, ঠিক আছে, কম্পিটিটিভ মার্কেটের অবস্থাও খুব খারাপ, আমরা এই প্রফেশনে আছি বলে বুঝতে পারছি, ঠিক আছে, অফলাইন গুলোর অবস্থা তো খুবই খারাপ, আর অনলাইনে অনেকটা শিফট করেছে এসএসসির দিকে। সুতরাং স্টেট পিএসসি তে সিরিয়াস অ্যাসপিরেন্টের সংখ্যা গতবারের থেকে অনেকটা কম 2024, আমি বলছি,
কম্পিটিশন বেশি, কিন্তু কম্পিটিশন অবশ্যই বেশি, ফর্ম ফিল আপ বেশি হয়েছে, কিন্তু সিরিয়াস অ্যাসপিরেন্টদের সংখ্যা কিন্তু 2019-এর তুলনায় কম। সেক্ষেত্রে আমি জাস্ট একটা প্রেডিক্ট করেছি, যদিও এটা একদমই প্রিম্যাচিওর লেভেলের, ঠিক আছে। কেন বলছি, কারণ আমরা উই ডোন্ট নো দ্য কোশ্চেন দেখার পরে একটা তবুও কাছাকাছি একটা অ্যানালিসিস করা যেতে পারে। কোশ্চেন বিফোর কোশ্চেন আপলোড এখনো কিন্তু হয়নি, কোশ্চেন আপলোড হয়ে যাওয়ার পরে, ঠিক আছে, আমরা তারপর একটা কাট অফ এর নিয়ে বিশ্লেষণ করা যেতে পারে। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় না কাট অফ নিয়ে তোমার ভাবা উচিত। কিন্তু মেন্সের প্রিপারেশন যারা কুইক শুরু করবে বলে ভাবছো, অবশ্যই যারা মিসলিনিয়াস যারা ভালো পরীক্ষা দিয়েছো, তারা তো অবশ্যই, যারা মিসলিনিয়াসের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা তো ক্লার্কশিপের জন্য তো অলরেডি হয়েই গেল। তুমি কাট অফ ক্লিয়ার করো বা না করো, তুমি ওই প্রিপারেশনটা তো হয়েই যাচ্ছে। ওকে, ওখানে অলরেডি ল্যাঙ্গুয়েজ 2টো পেপার তোমাকে দিতে হচ্ছে। এবারে বাকিদের জন্য যারা মিসলিনিয়াসের মানে কি পরীক্ষা হয়েছে বা দাওনি, সেটা তাদের বিষয়টা হচ্ছে এটা। তোমরা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে, আমার মনে হয় যে 60-র ওপরে যদি পেয়ে থাকো, তাহলে তোমার মেন্সের জন্য প্রিপারেশন নিতে পারো। তুমি 65 হলে তো একদম ডেফিনেটলি গো। ইফ 65 এর বেশি, তাহলে ইফ 65 এর বেশি আছে তোমার কোশ্চেন, তোমার মার্কস 65 এর বেশি আছে, ইমিডিয়েটলি তুমি স্টার্ট করে দাও প্রিপারেশন মেন্সের। 65 এর বেশি থাকলে তুমি ইমিডিয়েটলি স্টার্ট করে থাকো। তুমি 60 এর বেশি হলেও তুমি স্টার্ট করতে পারো, স্টার্ট করে দাও, ঠিক আছে। কিন্তু 50-55 মধ্যে ঘুরছো, তার জন্য আমি বলবো যে কোশ্চেনটা কিন্তু দরকার আছে। এবার স্টার্ট, দেখো পড়াশোনাটা তো তোমার অবশ্যই কোনো কিছু ওয়েস্ট না, পড়াশোনা কখনোই ওয়েস্ট না, তুমি করতেই পারো, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় তোমাদের WBCS প্রিলিমস আছে, সেগুলোতে ফোকাস করা উচিত। এবারে অবশ্যই কোশ্চেন তো আমাদেরকে দেখতে হবে। তো WBCS প্রিলিমসটা যদি ভালো করে করো, তোমার মেন্সে তো তোমার ল্যাঙ্গুয়েজ পেপার 1 আর 2 আছে। সুতরাং প্রিপারেশন শুরু করাটা নিয়ে কোনো ব্যাপার নেই, কিন্তু 65 বা 60-এর উপর থাকলে তুমি ইমিডিয়েটলি শুরু করে দিতে পারো। আর আমার প্রেডিকশন অনুযায়ী আমি একটা কাট অফ এখানে বলে রাখছি, যে আমার মনে হচ্ছে, শুধুমাত্র আমি এখানে জেনারেল কাট অফটাই বলবো, যে আমার মনে হচ্ছে ফর দিস টাইম কাট অফ যা দেখেছি শুনেছি পরীক্ষা যেরকম হয়েছে, আমার মনে হয় কাট অফ 58 থেকে 61-র মধ্যে থাকতে পারে। আমার মনে হচ্ছে এইবারের কাট অফ 58 থেকে 61 ইউআর ক্যাটাগরির কাট অফ আমি বলছি, আমার মনে হচ্ছে 58 থেকে 61-র মধ্যে থাকতে পারে, ঠিক আছে। 58 থেকে 61-র মধ্যে থাকতে পারে, ঠিক আছে। এর কম হতে পারে, বেশি হতে পারে। দেখো কাট অফ কখনোই, আমি জ্যোতিষ না, কিন্তু যেটুকু আমি অ্যানালিসিস বা বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে শুনেছি, আমার ব্যক্তিগত স্টুডেন্ট বা বিভিন্ন গ্রুপে দেখেছি, ওগুলো পরে আমি নিজের কথাই বলছি, তাদের কথা শুনে যেটুকু আমি আভাস পেয়েছি, বা তারা যা করেছে, তার যেটুকু ভুল এখনো পেয়েছে, সেখান থেকে 58 আর 61-র বেশি হওয়া উচিত না। এরপরে আলটিমেটলি আমরা কিন্তু কোশ্চেন না হাতে পেলে বলতে পারবো না, আমরা বলতে পারবো না, ঠিক আছে। এটুকু রইলো আমার তরফ থেকে। তো প্যানিক করার দরকার নেই, তোমরা যেখানে যেভাবে প্রিপারেশন নিচ্ছিল সেটা কন্টিনিউ করবে। যদি এর 58 বা 61, 60-এর বেশি থাকে, তাহলে তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে নিতে পারো মেন্সের জন্য। এটুকুই রইলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। অনেক কিছুই আমি বললাম, আমার অনেক কিছু ভুলও থাকতে পারে, গালিগালাজ দেওয়ার পরিবর্তে ঠান্ডা মাথায় লিখতেও পারো কমেন্টে, আমরা একটা হেলদি ডিসকাশনও করতে পারি। ওকে, তো এটুকুই। আবারও বললাম যে নর্মালাইজেশন হলে তো খুব ভালো, যদি না করা যায় আমাদেরকে সিঙ্গেল শিফটের জন্য আগামী দিনে ভাবা উচিত, প্রথম পয়েন্ট। ওকে, এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের কাট অফ খেলায় থেকো না। সবাই দিচ্ছে, সবাই করছে, আমিও একটা দিলাম, কিন্তু বেস্ট তুমি নিজের মতো করে প্রিপারেশন নাও। তোমার যদি মনে হয় যে এইভাবে হবে, দেখো ইউটিউবে কাট অফ দেখে তো কোনো কিছু বলা যায় না, তবে এটা একটা আমার ইউআর কাট অফের 58 থেকে 61 হতে পারে বলে মনে করছি। মিসলিনিয়াস যারা ভালো রেজাল্ট করেছে, তাহলে ডেফিনেটলি তারা কিন্তু প্রিপারেশন নিতে থাকো। এইটুকুই রইলো, ব্যাস। ভিডিওটা শেয়ার করে দিও, আর অবশ্যই একটু লাইক করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।